বন্ধুরা, মনে করো তোমাকে দুটো সিচুয়েশন দেওয়া হয়েছে। প্রথম সিচুয়েশন, হয়তো তুমি 30 লাখ টাকা একবারের জন্য নিতে পারো। দ্বিতীয় সিচুয়েশন, তুমি 0.01 পয়সা নিতে পারো, যেটা 31 দিনের প্রত্যেক দিন ডবল হবে। ভালো করে দেখবেন কিন্তু, 1 পয়সা, 1 টাকাও নয়। তাহলে এই সিচুয়েশনে আপনি কোন অপশনটা চুজ করবেন? একটা সার্ভে করে দেখা গেছে যে বেশিরভাগ লোকেই নাম্বার 1 অপশনটা চুজ করেছে, কারণ 30 লাখ টাকা একসাথে পাওয়া যাচ্ছে। ধরুন আপনি প্রথম অপশনটা চুজ করলেন এবং আমি চুজ করলাম সেকেন্ড অপশনটা। এবার যখন আমরা 5 দিন পরে দেখব, আপনার কাছে হবে 30 লক্ষ টাকা এবং আমার কাছে হবে শুধুমাত্র 16 পয়সা। এমন করে যখন 10 দিন হবে, তখনও আমার কাছে থাকবে 5 টাকা 12 পয়সা এবং আপনার কাছে থাকবে 30 লক্ষ টাকা। এমনই চলতে চলতে যখন 20 দিন কেটে যাবে এবং শুধুমাত্র 11 দিন পড়ে থাকবে, তখনও আমার কাছে থাকবে 5,243 টাকা এবং আপনার কাছে থাকবে এত বড় অ্যামাউন্ট 30 লক্ষ টাকা। তাহলে এই সময় এসে যখন আমি আপনার কাছে 30 লক্ষ টাকা দেখতে পাবো এবং আমার কাছে দেখতে পাবো শুধুমাত্র 5,000 টাকা, তাহলে নিশ্চয়ই আমার এই ব্যাপারটা দুঃখ হবে। এবং যদি আপনারা ভিডিওতে লাইক না করেন তাহলেও দুঃখ কম হবে না। তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন। দুঃখ তো হবেই, কারণ কোথায় 5,000 টাকা আর কোথায় 30 লক্ষ টাকা। কিন্তু একদিন পরেই 21 দিনের দিন কিন্তু একটা ছোট্ট কম্পাউন্ড ইন্টারেস্টের যে শো, ওটা দেখা যাবে। এবং এমন করে করি যখন 31তম দিন, যেদিনকে ফাইনাল দিন আসবে, তখন এই 5,000 টাকাটি 1,07,37,418 টাকা হয়ে যাবে। কি সেকেন্ড অপশনটা নিয়ে লস হয়ে গেল, তাই না? আসুন, এটাই হচ্ছে কম্পাউন্ড এফেক্ট। কি ভাবছেন, ফার্স্ট অপশনটা নিয়ে লস হয়ে গেল, তাই না? এমন যদি আপনি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলেও আপনি একটা বড় লসে ভুগছেন। যাই হোক, তো এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। আসুন এবার এটাকে একটু ডিটেলে ভালোভাবে বুঝি। কম্পাউন্ড এফেক্ট হচ্ছে এমন একটি প্রসেস যেটা শুধুমাত্র আপনি ফাইন্যান্সিয়াল নয়, আপনি আপনার হেলথ, যে কোনো এইম বা গোলস, পার্সোনাল ডেভেলপমেন্টকেও অনেকটা ইনক্রিজ করতে পারেন। পাওয়ার অফ কম্পাউন্ডিংকে ভালোভাবে বোঝার জন্য আসুন একটা এক্সাম্পল নিই। ধরুন দুজন বন্ধু আছে, একজনের নাম সুরেশ এবং অন্যজনের নাম সানি। সুরেশ ডিসাইড করে এবার থেকে আমি আপনার জীবনে কিছু চেঞ্জেস আনবো, যেমন আমি 30 মিনিট ধরে পড়াশোনা করব, 10 মিনিট কিছু অন্যান্য গান শুনবো এবং বাকি সময়টা আমি নিজের একটা পার্সোনাল এক্সট্রা স্কিল ওটাকে ডেভেলপ করব। এই চয়েসেসগুলো তার খুবই সাধারণ ছিল, কিন্তু তাও প্রথমে শুরু করতে গিয়ে তার অনেকটাই বেশি সমস্যা হয়। এদিকে অপর যে বন্ধুটি ছিল সানি, ও কিছু চয়েসেস করে। সে একটা বড় টিভি নিয়ে আসে বাড়িতে, যাতে সে তার ফেভারিট শো যেগুলো হয় সেটাকে দেখতে পারে। এর সাথে ও কিছু রেসিপি দেখা শুরু করে, যেটা দিয়ে ও নিজের জন্য ডেলিশিয়াস ফুড, খাবার দাবার ইত্যাদি বানাতে পারে। এবার দিনের পর দিন সানি এবং সুরেশ এরকমভাবেই নিজেদের জীবনের চেঞ্জেসগুলোকে নিয়ে কন্টিনিউ করতে থাকে। এমন করে 5 মাস কেটে যায়, কিন্তু তাদের মধ্যে তেমন কোনো ডিফারেন্স দেখতে পাওয়া যায় না। দুজনের বডি ওয়েটও প্রায় সেমই ছিল এবং দেখতেও অনেকটা সেই আগের মতোই ছিল। এমন করেই যখন 10 মাস পরেও দেখা হলো, তখনও তেমন কোনো ডিফারেন্স ছিল না তাদের মধ্যে। কিন্তু যখনই তাদেরকে 25 মাস পরে দেখা হলো, তখন যে ডিফারেন্সটা ছিল ওটা ক্লিয়ার ভিজিবল ছিল। সানি, যে তার ডেইলি রেসিপি খেয়ে খেয়ে অনেকটা মোটা হয়ে গেছিল, আর অন্যদিকে সুরেশ, যে তার জিম ফিটনেসের দিকে খেয়াল রেখে নিজের বডিটাকে পুরোপুরিভাবে ফিট করে ফেলেছিল। ডিফারেন্স শুধু বডির মধ্যে ছিল না, সুরেশ যে এখন 1000 ঘন্টারও বেশি পড়াশোনা করে ফেলেছিল, অনেকটা বেশি সেলফ ইমপ্রুভমেন্ট অডিও শুনেছিল। এটার জন্য তার কি হয়, অনেকটাই কোম্পানিতে ভালো ইমপ্রেশন পড়ে এবং কোম্পানিতে প্রমোশন হয় এবং সে তার কাজে অনেকটা মনোযোগ দিয়ে কাজও করতে পারে এবং সে এখন তার কাজের জন্য অনেকটা মনোযোগ সহকারে কাজ করতে পারে। এবার এই এক্সাম্পলটার থ্রু আমরা এটা তো বুঝলাম যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের যে এফেক্টগুলো, এটার জন্য প্রায় অনেকটা সময় লাগে। প্রথমে এটার কিছু ডিফারেন্স দেখতে পাওয়া যায় না, কিন্তু সব থেকে কঠিন ব্যাপারটা হচ্ছে এই যে হ্যাবিটগুলোকে বা যে চেঞ্জেসগুলোকে এটাকে লং টার্মের জন্য নিয়ে যাওয়া। এটার জন্য, এটাকে বোঝার জন্য আমরা আরেকটা এক্সাম্পল নেব, আমাদের সেকেন্ড পয়েন্ট, হ্যাবিট স্পাইরাল। একদিন এক শিক্ষক তার স্টুডেন্টকে তার বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। শিক্ষক সামনের একটা ছোট প্ল্যান্টকে উদ্দেশ্য করে বলেন যে সামনের যে প্ল্যান্টটা আছে ওটাকে উপড়ে ফেলে দাও। ছাত্র তার শিক্ষকের কথা অনুযায়ী সেই প্ল্যান্টটিকে উপড়ে ফেলে দেয়। তারা আরেকটু এগিয়ে যায়। এবার শিক্ষক একটু বড় টাইপের প্ল্যান্ট দেখতে পায়। তিনি তার ছাত্রকে বলেন এটাকে উপড়ে ফেলে দাও। ছাত্র কি করে, আগের বারে যে সে একটা হাত দিয়ে যে প্ল্যান্টটাকে উপড়ে ফেলেছিল, এবারে সে তার দুটো হাত লাগায় এবং এই প্ল্যান্টটাকেও উপড়ে দেয়। এবার আরেকটু দূরে গিয়ে শিক্ষক একটা ছোট মতো গাছ দেখতে পান এবং তার ছাত্রকে বলেন যে এটাকে উপড়ে ফেলে দাও। এবার যেহেতু গাছটা অনেকটা শক্ত ছিল, তাই তার ছাত্রটা যায় এবং অনেক চেষ্টার পরে 30 মিনিট ধরে অনেকটা কষ্ট করে গাছটাকে উপড়ে ফেলে দেয়। এমন করে শিক্ষক আরেকটু দূরে যান এবং একটা বড় গাছ দেখতে পান
এবং তার ছাত্রকে বলেন যে এইটাকে উপড়ে ফেলে দাও। গাছটি এতটাই বড় ছিল যে তার উপরের ডালগুলো বা যে ডালের মধ্যে পাতা সেটা ছোঁয়া পর্যন্ত যাচ্ছিল না। এই সময় তার ছাত্র তাকে বলে যে স্যার, গাছটি তো অনেকটি বড়, এটা উপড়ে ফেলা আমার ক্ষেত্রে সম্ভব নয়। এই সময় শিক্ষক তাকে বুঝে বলেন, বোঝো, আমাদের যে ডেলি হ্যাবিট ওটাও এরকমই হয়। যদি আস্তে আস্তে এটা অনেকটা বড় পর্যায়ে গিয়ে পৌঁছায় তাহলে এটাকে একেবারের জন্য সরিয়ে দেওয়া অনেকটাই কষ্টকর। এবং কিছু ব্যাড হ্যাবিট তো এতটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেটাকে তো আমরা ছাড়ার কথা কোনোদিনও ভাবতে পর্যন্ত পারি না, যেমন ডেলি ভিডিও গেমস খেলা বা ডেলি অনলাইনে ভিডিওস দেখা ইত্যাদি। তাই বন্ধুরা, এখনই সময় থাকতে আপনারা নিজেদের একটা করে হ্যাবিট চেঞ্জ করতে শুরু করুন, কারণ খারাপ হ্যাবিট তো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, কিন্তু ভালো হ্যাবিট ওটা আস্তে আস্তে তৈরি করতে অনেকটাই সময় নেয়। আসুন এই ব্যাপারটিকে আরেকটু ভালোভাবে বুঝি আমাদের থার্ড পয়েন্টের মাধ্যমে, দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। আসুন ধরা যাক দুটো প্লেন আছে, একটা প্লেন আপনি ওড়াচ্ছেন এবং একটা প্লেন আমি। আমরা যাব দিল্লি থেকে মুম্বাই। আমাদের দুটো প্লেনের মধ্যে ডিফারেন্স এটাই হবে যে একটা প্লেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এবং একটা প্লেন স্ট্রেট স্পিডে যাবে। কিন্তু যে প্লেনটি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে সেটা স্পিড থাকবে বেশি। একটা প্লেনের স্পিড থাকবে 2000 কিমি/ঘন্টা এবং একটা প্লেনের স্পিড থাকবে 700 কিমি/ঘন্টা। ঠিক আছে, আগের চ্যালেঞ্জটা নেয় আপনি একটু ডিসপাইট হয়েছিলেন, তো ঠিক আছে, আমি এবারে সেকেন্ড প্লেনটাই নিয়েছি, এটা আস্তে আস্তে যাবে। কিন্তু আপনি কি জানেন যে আমি তাও আপনার থেকে হাফ টাইমের আগে পৌঁছে যাব? এবার লস হলো তো? যদি আপনি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে নেন তাহলে চিন্তা নেই, এরপর থেকে আপনার কোনো লস হবে না। এই ব্যাপারটি কি, আসুন বুঝি। আপনি যখন কোথাও প্লেন বা কোনো আপনার ডেইলি লাইফ নিয়ে এটাকে অ্যানালাইসিস করুন। যদি কোনো জায়গা থেকে কিছু স্টার্ট করেন এবং বারবার যদি কোথাও দাঁড়ান, তাহলে আপনার যে দাঁড়াবা এবং রিস্টার্ট নেওয়ার সময়টা এটা অনেকটা মাঝখানে গ্যাপ সৃষ্টি করবে। প্লেনের ভাষায় দেখলে প্রথমত আপনার যে স্পিড মোমেন্টাম ওটাও খারাপ হবে এবং আপনার যে ফিউল ওটাও বেশি লাগবে। তেমনই অন্যদিকে যদি আমি কম সময়ে মোটামুটি স্পিড নিয়ে যাই তাহলে আমার সময়ও কম লাগবে এবং ফিউলও কম লাগবে। এবার যদি আমরা ইনভেস্টিংকে দেখি তাহলেও এটা সেম প্রসেস। যদি আমরা কোনো একটা স্মল অ্যামাউন্টও লং টার্মের জন্য ইনভেস্ট করি তাহলে সেটা লং টার্মে গিয়ে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটা বড় অ্যামাউন্টকেও শুধুমাত্র কম সময়ের জন্য ইনভেস্ট করি তাহলে ওটার রেট অফ ইন্টারেস্টের জন্য অ্যামাউন্টটা এতটাও বেশি গ্রো করবে না। বেশিরভাগ ইনভেস্টররাই নিজেদের টাকাগুলোকে এরকমই এক দুবার ডিসব্যালেন্স করার জন্য নিজেরা প্রফিট অতটা গেইন করতে পারেন না। বেশিরভাগ ইনভেস্টররাই নিজেদের ইনভেস্টমেন্টকে নিয়ে এরকম ছেড়ছাড় করে, তাই জন্য তারা এই কম্পাউন্ড ইফেক্টের ফলাফল পায় না। ইনভেস্টমেন্ট সবথেকে বেশি ডিপেন্ড করে মোমেন্টামের উপরে। যদি একবার আপনার মোমেন্টাম ব্রেক হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট গ্রো করাটা অনেকটা চাপের হয়ে যাবে। তাই যতটা পারবেন চেষ্টা করবেন এই যে মোমেন্টামটা এটাকে না ছাড়ার। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের সাথে আপনার মোমেন্টাম না ভাঙার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন আইকনটিকে অলে সেট করে দেবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।